2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন এটা কিন্তু শুধু একটা রাজনৈতিক লড়াই নয়, এটা তার চেয়েও অনেক বড় কিছু, একটা বিশাল মনস্তাত্ত্বিক খেলা। এখানে প্রত্যেকটা ভোট আসলে এক একটা বিশ্বাস, এক একটা অনুভূতি আর এক একটা পরিচয়ের প্রতিফলন। তো চলুন আজ আমরা গভীরে গিয়ে দেখি রাজনৈতিক দলগুলো ঠিক কিভাবে ভোটারদের মন জয় করার জন্য মনস্তত্ত্বের নানা কৌশল ব্যবহার করছে। আচ্ছা, কখনো কি মনে হয়েছে কোনো একটা নির্দিষ্ট দলকে কেন সমর্থন করা হয়? এই বিশ্বাসগুলো ঠিক কোথা থেকে আসে? পরিবার থেকে, বন্ধুদের কাছ থেকে, নাকি একদম ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে? এই প্রশ্নটা কিন্তু খুব জরুরি, কারণ আজকের আলোচনার পুরো ভিত্তিটাই দাঁড়িয়ে আছে এর ওপর। দেখুন, প্রায় ১০০ বছর আগে মনোবিজ্ঞানী রডেন অলপোর্ট এই সংজ্ঞাটা দিয়েছিলেন। কিন্তু কি আশ্চর্য, আজও এটা কতটা সত্যি। আমাদের যে মনোভাব বা অ্যাটিটিউড, সেটা কিন্তু কোনো পাথরে খোদাই করা জিনিস নয়। এটা সারা জীবন ধরে আমাদের অভিজ্ঞতা দিয়ে তৈরি হয়, আর আমাদের সব সিদ্ধান্তকে সরাসরি প্রভাবিত করে। আর রাজনীতির ময়দানে এই মনোভাবটাই কিন্তু শেষ পর্যন্ত ভোটের বাক্সে গিয়ে পড়ে। তো আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে আমরা ভোটের পেছনের সাইকোলজিটা বুঝব, তারপর দেখব পশ্চিমবঙ্গের রাজনীতির মাঠে সেটা কিভাবে কাজ করছে, আর সবশেষে এর বড়সড় প্রভাবগুলো নিয়েও আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, তাহলে এবার আসল কথায় আসা যাক। আমাদের এই যে রাজনৈতিক বিশ্বাসগুলো, এগুলো আসলে তৈরি হয় কিভাবে? মনোবিজ্ঞান কিন্তু বলছে কয়েকটা মূল পদ্ধতি আছে যা আমাদের অজান্তেই কাজ করে চলে, আমাদের চিন্তাভাবনাকে একটা নির্দিষ্ট দিকে ঠেলে দেয়। ব্যাপারটা বেশ মজার। প্রথমত আছে ক্লাসিক্যাল কন্ডিশনিং, মানে কোনো একটা প্রতীক, ধরুন একটা দলের চিহ্ন, সেটার সাথে আমরা ভালো বা খারাপ অনুভূতিকে জুড়ে দিই। দ্বিতীয়টা হলো অপারেন্ট কন্ডিশনিং। এটা কাজ করে যখন আমাদের চারপাশের মানুষ, মানে বন্ধুবান্ধবরা, কোনো নেতাকে সমর্থন করলে আমরাও সেই দিকে ঝুঁকে পড়ি, কারণ তাতে একটা সামাজিক স্বীকৃতি মেলে। আর সবশেষে আছে অবজারভেশনাল লার্নিং, বা দেখে শুনে শেখা, মানে ছোট থেকে পরিবার বা বন্ধুদের যা করতে দেখি সেই রাজনৈতিক মনোভাবগুলোই নিজেদের মধ্যে চলে আসে। তো এই যে মনস্তত্ত্বের থিওরিগুলো নিয়ে কথা হলো, চলুন এবার এগুলোকে একটা বাস্তব ময়দানে ফেলে দেখা যাক। আর সেই ময়দানটা হলো ২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচন। এই নির্বাচনটা যেন এই সমস্ত নীতির একেবারে একটা জীবন্ত ল্যাবরেটরি। সংখ্যাটা একবার দেখুন, ৭ কোটিরও বেশি। ভাবা যায়? এ বিপুল সংখ্যক ভোটারের মন জয় করাটাই কিন্তু আসল খেলা। প্রত্যেকটা দল তাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করছে এই কোটি কোটি মানুষের ভাবনাকে প্রভাবিত করতে। ময়দানের একদিকে আছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস, যারা ঐতিহাসিক চতুর্থবারের জন্য ক্ষমতায় আসার লড়াই লড়ছে, আর অন্যদিকে তাদের প্রধান প্রতিপক্ষ হিসেবে উঠে এসেছে বিজেপি, যারা ২০২১-এর নির্বাচনেই নিজেদের শক্তি বুঝিয়ে দিয়েছে। তবে লড়াইটা শুধু এই দুজনের মধ্যে সীমাবদ্ধ নয়। একদিকে যেমন বামফ্রন্ট নতুন প্রজন্মের নেতাদের সামনে রেখে নিজেদের হারানো জমি ফিরে পাওয়ার চেষ্টা করছে, তেমনি আবার আজব আর মিমের মতো নতুন জোটগুলো এসে রাজ্যের সংখ্যালঘু ভোটের সমীকরণটাকে বেশ জটিল করে তুলেছে, যেটা কিন্তু তৃণমূলের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তাহলে এই দলগুলো ভোটারদের প্রভাবিত করতে ঠিক কি অস্ত্র ব্যবহার করছে? তাদের তর্কসের সবচেয়ে বড় অস্ত্র হল নির্বাচনী ইশতেহার। এগুলো আসলে শুধুই প্রতিশ্রুতির তালিকা নয়, এগুলো ভোটারের মন আর মনোভাব বদলে দেওয়ার এক একটা শক্তিশালী হাতিয়ার। এখানে দেখুন, দুটো দলের অ্যাপ্রোচ কিন্তু একদম আলাদা। তৃণমূল কংগ্রেস জোর দিচ্ছে তাদের জনকল্যাণমূলক প্রকল্পগুলোর ওপর, যেমন মহিলাদের জন্য সরাসরি আর্থিক সাহায্য। আর অন্যদিকে বিজেপি কথা বলছে পুনর্গঠনের। তারা সিএএ কার্যকর করার প্রতিশ্রুতি দিচ্ছে, সরকারি চাকরিতে মহিলাদের জন্য সংরক্ষণ আনার কথা বলছে। মানে দুটো দল দুটো সম্পূর্ণ ভিন্ন পথে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। আর বামফ্রন্ট, তারা কিন্তু এই দুই দলের থেকে একেবারে একটা আলাদা রাস্তা ধরেছে। তারা এই সরাসরি আর্থিক সাহায্য, বা যাকে তারা বলছে খয়রাতির রাজনীতি, তার বদলে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়নের কথা বলছে, মানে চাকরি, শিল্প। তাদের মূল বার্তাটা হলো তাৎক্ষণিক সুবিধার চেয়ে একটা স্থিতিশীল ভবিষ্যৎ অনেক বেশি জরুরি। এবার আসা যাক এই নির্বাচনের সবথেকে বিতর্কিত আর মনস্তাত্ত্বিকভাবে প্রভাবশালী বিষয়টাতে। সেটা হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন,
বা সংক্ষেপে এসআইআর। এই একটা বিষয় সরাসরি ভোটারের পরিচয় নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে আর তৈরি করেছে এক গভীর সংকট। সংখ্যাটা একবার ভাবুন, 1,36,00,000। এই বিশাল সংখ্যক মানুষকে নোটিশ পাঠিয়ে বলা হয়েছিল তাদের নাগরিকত্ব প্রমাণ করতে। এটা কিন্তু শুধু একটা প্রশাসনিক ব্যাপার ছিল না, এটা লক্ষ লক্ষ মানুষের মনে একটা বিরাট উদ্বেগ, অনিশ্চয়তা আর ভয় তৈরি করেছিল। পুরো প্রক্রিয়াটা শুরু হয়েছিল একটা সফটওয়্যার দিয়ে, যার কাজ ছিল ভোটার তালিকার তথ্যে কোনো গরমিল আছে কিনা সেটা খুঁজে বের করা। কিন্তু এর ফল কি হলো? এর ফলে লক্ষ লক্ষ সাধারণ মানুষ, বিশেষ করে উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষেরা নিজেদের পরিচয় প্রমাণ করার জন্য একটা লম্বা আর বেহাত জটিল সরকারি প্রক্রিয়ার মধ্যে ফেঁসে গেলেন। এই রকম একটা পরিস্থিতিতে মানুষের মনে যেটা তৈরি হয়, মনোবিজ্ঞানের ভাষায় তাকে বলে কগনিটিভ ডিসনেন্স। ব্যাপারটা কি? ধরুন, একজন ভোটার একটা দলকে সমর্থন করেন কারণ তারা তাকে সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু সেই দলের সরকারই তাকে নাগরিকত্ব প্রমাণের জন্য নোটিশ পাঠালো। এই যে দুটো সম্পূর্ণ বিপরীতমুখী বিশ্বাস, এর মধ্যে যে দ্বন্দ্ব, সেটাই মনে একটা তীব্র মানসিক চাপ তৈরি করে। বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টও কিন্তু এই প্রক্রিয়ার ফলে তৈরি হওয়া মানসিক চাপের কথা স্বীকার করেছে। সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণই বুঝিয়ে দেয় যে এটা শুধু একটা রাজনৈতিক ইস্যু ছিল না, এটা একটা গভীর মানবিক সংকটও ছিল। তো এত সব মনস্তাত্ত্বিক টানাপোড়েনের পর ফলাফলটা ঠিক কী হতে পারে? চলুন এবার কিছু জনমত সমীক্ষার দিকে চোখ রাখা যাক, যেগুলো আমাদের একটা সম্ভাব্য ছবি দেখাতে পারে। জি নিউজ ম্যাট্রাইজের সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস হয়তো সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে, কিন্তু মনে রাখতে হবে এটা একটা প্রাথমিক পূর্বাভাস মাত্র। আসল লড়াইটা এর থেকেও অনেক বেশি জটিল হতে পারে। কিন্তু আসল গল্পটা লুকিয়ে আছে এইখানে। আসন সংখ্যার একটা ব্যবধান দেখা গেলেও ভোট শেয়ারের তফাৎ দেখুন, খুবই সামান্য, মাত্র কয়েক শতাংশ। এর মানেটা কি? মানে হলো লড়াইটা একেবারে কাটায় কাটায়, খেলা যে কোনো দিকে ঘুরে যেতে পারে। আর এখানেই লুকিয়ে আছে খেলার আসল ওয়াইল্ড কার্ড। প্রায় ৪৫ থেকে ৬০ লক্ষ ভোটারের ভাগ্য এখনও ঝুলে আছে এই এসআইআর প্রক্রিয়ার ওপর। যদি তারা শেষ পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পান, তাহলে কিন্তু প্রায় ৫০টা আসনের ফলাফল একেবারে ওলটপালট হয়ে যেতে পারে। তখন এই সমস্ত পূর্বাভাস কিন্তু ভুল প্রমাণিত হয়ে যাবে। এই নির্বাচনের ফলাফল কিন্তু শুধু পশ্চিমবঙ্গের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এর ঢেউ সরাসরি গিয়ে পড়বে জাতীয় রাজনীতির আঙিনাতেও। চলুন দেখে নেওয়া যাক এর মূল প্রভাবগুলো কি কি হতে পারে। প্রথমত, এটা পরিষ্কার যে রাজ্যে তৃতীয় শক্তির জায়গা প্রায় নেই। লড়াইটা এখন মূলত দ্বিমুখী, তৃণমূল বনাম বিজেপি। দ্বিতীয়ত, শহরাঞ্চলে নারী সুরক্ষা আর সুশাসনের মতো ইস্যুগুলো একটা বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। আর সবশেষে এই ফলটা ঠিক করে দেবে জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কী হবে আর বিজেপির মিশন পূর্ব কতটা সফল হবে। তো এই পুরো আলোচনাটার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। যখন এটা বোঝা যায় যে আমাদের বিশ্বাসগুলোকে কত সুকৌশলে প্রভাবিত করার চেষ্টা চলে, তখন একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের নিজেদের দায়িত্বটা ঠিক কী? পরের বার কোনো রাজনৈতিক বার্তা কানে এলে তার পেছনের মনস্তত্ত্বটা নিয়ে কি একবারও ভাবা হবে? প্রশ্নটা রইল।